অনেক প্রত্যাশা এবং আশা জাগানো যুবাদের আসলে টেকনিক্যালি দুর্বল করা হয়েছে ভিয়েতনামে। সেই বিষয়টা আসলে কিভাবে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। বাংলাদেশের ফুটবলে নতুন একটা জোয়ার শুরু হয় আসলে বাফুফের সাবেক প্রেসিডেন্ট সালাউদ্দিনের একক দখলদারিত্বের অবসান ঘটিয়ে তাবিত আউয়ালের দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু যুগান্তকারী যেই পদক্ষেপ তার মাধ্যমে তার নেয়া যতগুলো পদক্ষেপ তার মধ্যে সবচেয়ে সেরা পদক্ষেপই ছিল হামজা চৌধুরীকে এদেশের জার্সিতে মাঠে নামানো, এদেশের জার্সিতে হামজা চৌধুরীর মাঠে খেলাটাই। হামজার দেখানো পথ অনুসরণ করেই এদেশের জার্সিতে মাঠে নামার জন্য অনুপ্রাণিত হন ফাহমিদুল, কিউবা মিচেল এবং সামিদ সোমরা। তবে ফাহমিদুলকে নিয়ে অনেক নাটকীয়তা হলেও দর্শকদের চাপে পড়েই সোশ্যাল মিডিয়াতে বাফুফে আবারও তাকে নিয়ে আসেন এবং তিনি কিন্তু ম্যাচও খেলেন সিঙ্গাপুরের বিপক্ষে। তিনি দর্শকদের প্রত্যাশা আসলে মোটামুটি হলেও মিটাতে পারেন। ফলে বয়সটা কম হওয়ায় অনূর্ধ্ব 23 দলের এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সেও তাকে বাফুফে দলে রাখে এবং তার সাথে সাথে কিউবা মিচেলকেও এই দলটাতে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের সাথে সাথে প্রবাসী ফুটবলার হিসাবে তানিল সালিক এবং জায়ান আহমেদরাও যুক্ত হন অনূর্ধ্ব 23 দলটাতে। তবে সবকিছুর মধ্যেও রয়েছে শুভঙ্করের ফাঁকি। ইতিমধ্যেই বাংলাদেশের 3টি ম্যাচের মধ্যে 2টি ম্যাচই শেষ হয়ে গিয়েছে এবং পরাজয় বরণ করেছেন বাংলাদেশ 2টি ম্যাচেই। বাংলাদেশ প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে 2-0 গোলের পরাজয় বরণ করলেও আশা জাগানো দ্বিতীয় ম্যাচ ইয়েমেনের বিপক্ষেও হেরে বসেন 1-0 গোলে। তবে শুভঙ্করের ফাঁকিটা যে কোন জায়গায় সেই বিষয়টাই আলোচনা করব এখন। বাফুফে বাংলাদেশের ফুটবল দর্শকদের নিয়ে আসলে নাটকীয়তাই শুরু করেছেন বটে। প্রথম ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে প্রপার লেফট উইঙ্গার ফাহমিদুলকে খেলানো হলো না দলের সাথে দেরিতে যুক্ত হওয়ার যেই বাহানা সেটা দিয়েই, অথচ ফাহমিদুল কিন্তু একদিন আগেই দলের সাথে যুক্ত হন। তিনি বেঞ্চে বসে খেলা উপভোগ করা ছাড়া তার কিছুই করার উপায় ছিল না। এবং পারফেক্ট একজন রাইট উইঙ্গার তানিল সালিককেও আসলে তার যেই রাইট উইং পজিশন সেখানে খেলানো হয়নি পুরো ম্যাচই। শেষ দিকে কিছুক্ষণ তাকে খেলালেও সেখানেও কিন্তু তিনি চমৎকার কিছু মুভমেন্ট তৈরি করেন ম্যাচের মধ্যে। ভিয়েতনামের বিপক্ষে 2-0 গোলের পরাজয় বরণ করলেও বাংলাদেশের আশাটা ছিল ইয়েমেনের ম্যাচকে কেন্দ্র করে। কেননা এই টুর্নামেন্টে 11টি গ্রুপ থেকে 11টি দল সরাসরি যেই গ্রুপ চ্যাম্পিয়ন তারা কোয়ালিফাই করলেও এখানে যেই রানার্স আপ দল রয়েছে 11টি গ্রুপ থেকে মোট 4টি রানার্স আপ, সেরা যেই রানার্স আপ দল তারাও কিন্তু কোয়ালিফাই করছে এশিয়ান কাপের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ইয়েমেনের ম্যাচটা ছিল সবচেয়ে টার্নিং পয়েন্ট তাদের আসলে এই টুর্নামেন্টে টিকে থাকার জন্যই। কিন্তু ইয়েমেনের বিপক্ষেও হলো নাটকীয়তা। সেকেন্ড হাফে যখন দারুণ কিছু রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে অ্যাটাক তৈরি হচ্ছিল ফাহমিদুলকে হুট করে উঠিয়ে নেওয়া হয়, অথচ ফাহমিদুল, মুরসালিন এবং মিরাজুলরা মিলে, জায়ান আহমেদরা মিলে ওই সময়টাতে আসলে বেশ কিছু দারুণ মুভমেন্ট তৈরি করেন খেলার মধ্যে এবং তাদের মধ্যে যেই পাসিং কম্বিনেশন সেটাও অনেক দারুণ ছিল। আর যেখানে কিনা আলামিন একজন প্রপার রাইট উইঙ্গার না, অথচ তানিল সালিক একজন পারফেক্ট রাইট উইঙ্গার, সে ম্যাচের বাইরে 84 মিনিট পর্যন্ত এবং আলামিন খেলছেন রাইট উইং পজিশনে। তাকে জোর করেই আসলে খেলানো হয়েছে এই পজিশনে এবং মাঝমাঠে জনি হলুদ কার্ড দেখার পরেও কোচ হাসান আল মামুন তাকে আসলে সাফ করায়নি। পুরো ম্যাচেই তাকে খেলানোর জন্য মাঠে রাখছিল, যার ফলাফল তিনি আরও একটি হলুদ কার্ড দেখেন এবং লাল কার্ড দেখে তিনি আসলে মাঠের বাইরে চলে যান। সেক্ষেত্রে বাংলাদেশ 10 জনের দলে পরিণত হয় এবং 10 জনের দলে পরিণত হওয়ার ফলেই বাংলাদেশ একটি গোল হজম করে এবং ম্যাচে পরাজয় বরণ করে। অথচ ইতিমধ্যেই বসুন্ধরা কিংসে সাইনিং হওয়া পারফেক্ট একজন মিডফিল্ডার কিউবা মিচেল দলের সাথে থাকলেও আসলে তিনি যে দলের সাথেই রয়েছেন সেটাই হয়তোবা হাসান আল মামুনের মনে নেই, তাকে আসলে মাঠে নামানোই প্রয়োজন মনে করেননি। যার ফলে ইতিমধ্যেই 2টি ম্যাচে পরাজয় বরণ করার কারণে বাংলাদেশ আসলে রানার্স আপ হয়ে যে কোয়ালিফাই করবে সেই সম্ভাবনাটাও এখন ক্ষীণ। কেননা মাত্র 4টি দল রানার্স আপ, সেরা 4টি দল তারাই কিন্তু কোয়ালিফাই করবে এই টুর্নামেন্টে। সেক্ষেত্রে বাংলাদেশের দর্শকরা এখন আসলে কি দেখছে এখানে? বাফুফের সিন্ডিকেট বাংলাদেশের ফুটবল প্রেমীদের আসলে কি দেখাতে চায় যে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে গঠন করা দলটাও ভালো কিছু করতে পারেনি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে অনূর্ধ্ব 23 দলটা। অথচ সবকজন কোয়ালিটিফুল প্রবাসী ফুটবলাররা একটি ম্যাচেও কিন্তু একসঙ্গে খেলতে পারেনি কোনো দলের বিপক্ষে। কোচ হাসান আল মামুন বাংলাদেশের ফুটবল ভক্তদের নিয়ে এখানে কি ছেলে খেলা করছে না? এভাবেই বাংলাদেশের ফুটবলে বছরের পর বছর সিন্ডিকেটের যে কালো হাত সেটাই কিন্তু ছড়িয়ে পড়ছে বাংলাদেশের ফুটবলে।
তাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন বাংলাদেশের ফুটবলের যে কোচিং প্যানেল তারাও। এই সিন্ডিকেটের আসলে শেষ কোথায়, কবেই হবে বাংলাদেশের মুক্তি এই সিন্ডিকেটের হাত থেকে, সেটা এখনও আসলে অনেকেরই অজানা। আপনার কি মনে হয় এই অনূর্ধ্ব 23 দলটার যেই খেলার যে পরিস্থিতি, এটাতে কি আসলে কোচিং প্যানেল দায়ী নাকি এই প্রবাসী ফুটবলাররা দায়ী? তাদের বাজে পারফরমেন্সের কারণেই এই দলটার এই অবস্থা। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।